তালুকদার বাড়িতে শোকের ছায়া পড়েছে। দোতলা বিশিষ্ট পুরনো আমলের এই সুন্দর বাড়িটিতে আজ বাঁধ ভাঙা কান্নার ঢেউ। তালুকদার বাড়ির ছোট ছেলে জাহিদ তালুকদার গতকাল রাতে ইন্তেকাল করেছে। রাতে খাবার খেয়ে ঘুমানোর পর হঠাৎই বুকে ব্যথা শুরু হয় জাহিদের। স্ত্রী রাহিলা স্বামীর অবস্থা দেখে চিৎকার করে ডাকে বাড়ির লোকজনদের। বাড়ির লোকেরা তৎক্ষণাৎ জাহিদকে হসপিটাল নিয়ে যাওয়া ব্যবস্থা করে, কিন্তু মৃত্যু বোধ হয় জাহিদের সহায় ছিল। তাই তো অভাগী স্ত্রী আর একমাত্র মেয়ে মুস্কানকে রেখে অকালে মৃত্যুবরণ করে জাহিদ। হসপিটালে নেওয়ার পথে মাঝ রাস্তাতেই মারা যায় সে। আদরে ছোট ছেলেকে হারিয়ে একদম ভেঙে পড়েছেন এরশাদ তালুকদার। ওনার সবচেয়ে প্রিয় পুত্র ছিল জাহিদ তালুকদার, যে ছেলে কখনো কোনো দিন ওনার কথা অমান্য করেননি, ওনার চোখে চোখ তুলে কথা বলেননি। উনি যা হুকুম করেছেন নির্দ্বিধায় পালন করেছেন। সব সময় ওনার সাথে মাথা নুইয়ে কথা বলেছেন। মানুষ বলে পরিবারের সবচেয়ে ছোট সন্তানরা ঘাড় তেরা হয়, বেশি চঞ্চল থাকে, বাবা মায়ের অবাধ্য হয়, কিন্তু জাহিদ ছিল পুরো তার উল্টো। সে কখনো এরশাদ তালুকদারের সাথে গলা উঁচিয়ে কথা বলেছে কিনা জানেন না তিনি। বাবা এরশাদ তালুকদারের নির্দেশে স্ত্রী রাহিলাকে বিয়ে করেন জাহিদ। রাহিলার বাবা ছিল এরশাদ তালুকদারের খামারের একজন সাধারণ কর্মচারী। রূপে গুণে রাহিলা ছিল যথেষ্ট সুন্দরী, কিন্তু টাকার অভাবে মেয়েকে ভালো ঘরে বিয়ে দিতে পারছিলেন না রাহিলার বাবা। এরশাদ তালুকদার নিজে রাহিলার বাবার কাছে বিয়ের প্রস্তাব রাখে। রাহিলাকে ছোট ছেলের বউ করে নিয়ে আসেন। আজ সেই মেয়েটিকে বিধবা বানিয়ে চলে গেল ওনার ছেলে জাহিদ তালুকদার। উঠানের এক কোনায় কুলের পাথায় গরম পানি করা হচ্ছে। আশেপাশে জাহিদের শেষ গোসলের ব্যবস্থা করা হচ্ছে। উঠানের ঠিক মাঝ বরাবর বড় আম গাছটার নিচে খাটিয়ায় জাহিদের দেহখানা শুইয়া রাখা। জনে জনে মানুষ এসে শেষবারের মতো জাহিদের মুখটা দেখে যাচ্ছে। মানুষজনের মুখে হায় আফসোসের শেষ নেই। গ্রামের প্রতিটা মানুষ জাহিদের অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তালুকদার বাড়ির আনাচে কানাচে আজ মানুষে গিজ গিজ করছে। বাড়ির ভেতর থেকে কান্নার তীব্র ধ্বনি ভেসে আছে ক্লান্ত রাতের সুর। ছেলের লাশের পাশে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বৃদ্ধ এরশাদ তালুকদার। রাত থেকে কাঁদতে কাঁদতে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু তবুও ছেলের পাশ থেকে কেউ ওনাকে এক চুলও নড়াতে পারেননি। এরশাদ তালুকদারের 3 পুত্র এবং একটা কন্যা। সবচেয়ে বড় পুত্র জহির তালুকদার, যিনি বর্তমানে স্ত্রী সন্তানদের নিয়ে ঢাকায় থাকেন। মেজ পুত্র জামিল তালুকদার, যে এখন গ্রামের মাতব্বর। মেয়ে জিন্নাত তালুকদার এবং কনিষ্ঠ পুত্র জাহিদ তালুকদার। এরশাদ তালুকদার খুবই রাগী আর কঠোর মানুষ। ওনার মুখের ওপর কথা বলার সাহস কারোই নেই। কিন্তু আজ প্রিয় ছেলের আকস্মিক মৃত্যুতে এরশাদ তালুকদারের নিজের কঠোরতা ধরে রাখতে পারেননি। সকলের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করেছেন। বাবা হয়ে ছেলের লাশ দেখা যে কতটা পীড়াদায়ক তা এরশাদ তালুকদার প্রবলভাবে উপলব্ধি করতে পারছেন। এরশাদ তালুকদারের প্রতিটা ছেলে মেয়ে ওনাকে জমের মতো ভয় পায়, সাথে যথেষ্ট মান্য করে। শুধু ওনার ছেলে মেয়েরাই না, এই গ্রামের প্রতিটা মানুষই এরশাদ তালুকদারকে মান্য করে চলে। একটা সময় গ্রামের মাতব্বর ছিলেন এরশাদ তালুকদার। বর্তমানে যেটা ওনার মেজ ছেলে আছেন। ছোট ছেলে জাহিদ ওনার খামারগুলোতে তদারকি করত, আর বড় ছেলে তাকে এরশাদ তালুকদার বাড়ি থেকে বের করে দিয়েছেন অনেক বছর আগে। কারণ একটাই, জহির ওনার শত্রুর মেয়ে তাজমহলকে ভালোবেসেছিল, যা এরশাদ তালুকদার মানতে পারেননি। এরশাদ তালুকদার কখনোই নিজের শত্রুর মেয়েকে বাড়ির বউ হিসেবে মেনে নেবেন না। আর সবচেয়ে বড় কথা, জহির ওনার হুকুমের অবাধ্য হয়ে তাজমহলকে বিয়ে করেছিল, যার জন্য সেদিনের পর থেকে এরশাদ তালুকদার ওনার বড় ছেলের মুখ দর্শন করতে চাননি। জহির হাজারবার তার বাবার পা ধরে ক্ষমা চেয়েছে, বাবার রাগ ভাঙ্গাতে চেয়েছে, কিন্তু এরশাদ তালুকদার অটল ছিলেন। ক্ষমা করেননি বড় ছেলেকে, এমনকি ওনার বাড়িতে আসার পারমিশনও দেননি। বাবার ঘৃণা সহ্য করতে না পেরে আজও কাঁদে জহির। বর্তমানে ঢাকার একটা নামি দামি ইন্ডাস্ট্রির মালিক জহির তালুকদার। তার এক ছেলে এক মেয়ে। ছেলেটা বড়, নাম ফারিস তালুকদার, যে অনেক বড় মাপের একজন আর্কিটেকচার। ছোট মেয়ে ফাইজা এবার ক্লাস 10-এ পড়ে। স্ত্রী সন্তানকে নিয়ে লাস্ট একবার তালুকদার বাড়িতে এসেছিল জহির। সেটা হচ্ছে 5 বছর আগে
তার মার রেনুর মৃত্যুর দিন। সেদিন শুধু মায়ের কবরে মাটি দিয়ে চলে গিয়েছিল জহির। আজ 5 বছর পর আবার আসছে জহির ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে। গাড়ির উচ্চ স্বরে উঠানের সকল মানুষ সেদিকে তাকায়। প্রায় 5 বছর পর তালুকদার বাড়ির বড় ছেলে জহির এসেছে বাড়িতে। জহিরের সাথে তার একমাত্র ছেলে ফারিস, মেয়ে ফাইজা এবং স্ত্রী তাজমহলও এসেছেন। জহির গাড়ি থেকে নামা মাত্রই দৌড়ে এসে তার বাবার পাশে মাটিতে বসে পড়ল। কান্নায় লুটিয়ে পড়ল আদরের ছোট ভাইয়ের লাশের পাশে। জহিরের চোখের মনি ছিল ছোট ভাই জাহিদ। ছোটবেলায় জাহিদের সকল আবদার পূরণ করত জহির। ভাইকে কাঁধে নিয়ে ঘুরত, মায়ের মার থেকে বাঁচাতো, ভাই যা চাইতো তাই দিত। সেই আদরের ভাই আজ তার চোখের সামনে লাশ হয়ে খাটিয়ায় শুয়ে আছে। এটা কিভাবে মেনে নেবে জহির? না, একদম সহ্য করা যায় না, একদমই না। বড় ভাই বোন রেখে, বৃদ্ধ বাবাকে রেখে জাহিদ কিভাবে চলে যেতে পারে? মাটির মধ্যে চাপড় মেরে মেরে হাই হুতাশ করে কাঁদতে লাগলো জহির। ভাইয়ের খাটিয়ায় জোরে জোরে কপাল ঠুকে চিৎকার করতে লাগলো, নিজের চুল টানতে লাগলো সমানে। এরশাদ তালুকদার ছেলের এমন পাগলামো করা কান্নায় আর কঠোর থাকতে পারলেন না। এত বছর পর বড় ছেলেকে দেখে আর ছেলের এভাবে কান্না দেখে তিনি জহিরকে বুকে টেনে নিলেন। বাপ ছেলে মিলে একে অপরকে জড়িয়ে ধরে বাঁধ ভাঙ্গা কান্নায় ভেঙে পড়লেন। জামিল এতক্ষণ নিজেকে শক্ত রাখলেও এখন আর পারল না। সেও বাপ ভাইকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। গ্রামের মানুষও তাদের কান্নায় কাঁদতে লাগলো। এরশাদ তালুকদার একটানা এত কাদার ফলে ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। এতটাই অসুস্থ হয়েছেন যে উনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। জামিল আর গ্রামের মানুষ মিলে এরশাদ তালুকদারকে বাড়ির ভিতরে নিয়ে যান। জহির অনেক দুর্বল হয়ে পড়েছেন। তার ছেলে ফারিস এসে ওনাকে সামলায়। ফারিস তার বাবাকে কাঁধে ধরে ঘরের ভেতরে নিয়ে শুইয়ে দিল। ফারিসের মা তাজমহল আর ছোট বোন ফাইজাকে বাবার খেয়াল রাখতে বলে আবার উঠানের দিকে হাঁটা ধরল। জাহিদকে গোসলে নেবে এখন। জামিলের অবস্থাও তেমন ভালো না। বাড়ির বড় নাতি হিসেবে তার সেদিকটাই খেয়াল রাখা উচিত। আম্মা, আবার কি হয়েছে আম্মা? আম্মা, আমার আব্বারে বাইরে কেন শোয়াই রাখছে আম্মা? আমারে ছাড়তে বলেন, আমি আব্বার কাছে যাব। আম্মা, আমার আব্বারে কাপড়ে কাপড় পরেছে আম্মা, সহ্য হচ্ছে না আমার আম্মা। আম্মা, আমার অন্তর ফাইটা যাইতেছে আম্মা, দয়া করে আমার বাইরে যাইতে দেন আম্মা। পরক্ষণে চিৎকার দিয়ে বলল, এই, আমায় ছাড়েন আপনারা, দয়া করে আমাকে আমার আব্বার কাছে যাইতে দেন। আমি আপনাদের পায়ে পড়ি, আমার আব্বার কাছে যাইতে দেন। ওরা আমার আব্বার নিয়ে চলে যাইব, আমার আব্বারে মাটিতে পুঁতে রাখবো, আমি যাইতে দিব না। আমি কিছুতেই আমার আব্বারে নিয়ে যাইতে দিব না। আমার আব্বা মাটিতে ঘুমাতে পারবে না। মুস্কানের আত্মচিৎকারে রুমে থাকা প্রতিটা মানুষের দেহ শিউরে উঠছে। রাহিলা মেয়েকে বুকে চেপে ধরে হাউমাউ করে কেঁদে বলছে, তোর আব্বা আর কোনোদিনও আসবে না রে মা, আর কোনোদিনও আসবে না। আমাদের ধোঁকা দিয়ে চলে গেছে তোর আব্বা, আল্লাহ নিয়ে গেছে ওনারে। মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছে। তাদের কান্না দেখে রুমে থাকা প্রতিটা মানুষ কাঁদছে। মুস্কানকে চেপে ধরে রেখেছে সকলে। মুস্কানের মাথায় পিঠে হাত বুলিয়ে তাকে থামানোর চেষ্টা করছে। উঠানের দিকে যেতে নিয়ে একটা ঘর থেকে আসা চিকন কান্নার স্বরে পা থেমে যায় ফারিসের। না চাইতেও সেদিকে তাকিয়ে ছোট্ট একটা মেয়ের ওপর চোখ আটকে যায় তার। মুস্কানের বলা প্রতিটা কথা ফারিসের বুকে এসে লাগে। চোখে পানি জমে, গায়ের লোম দাঁড়িয়ে যায়। বাবার এভাবে কান্নাও ফারিসের চোখে পানি জমাতে পারেনি, যেটা এই ছোট্ট মেয়েটার আত্মচিৎকারে জমেছে। কতটুকুই বা বয়স হবে মেয়েটার? শুনেছে তো তার বোন ফাইজার বয়সী। এতটুকু বয়সে বাবার মৃত্যুর ধাক্কা কিভাবে মেনে নেবে মেয়েটা? ফারিস তাকিয়ে দেখে মুস্কান জ্ঞান হারিয়ে ফেলেছে। রুমে মানুষে গিজ করছে। তালুকদার বাড়িতে না আসলেও এই বাড়ির প্রতিটি সদস্যকে চেনে ফারিস। কিছু না ভেবে সে মুস্কানের রুমে ঢুকে পড়ল। রুমে থাকা মানুষগুলোর উদ্দেশ্যে গম্ভীর স্বরে প্রয়োগ করে বলল, আপনারা এখানে এভাবে ভিড় জমে রেখেছেন কেন? প্লিজ রুমটা খালি করে দিন, ওকে স্পেস দিন। এভাবে ভিড় জমে রাখলে তোর শ্বাস আটকে মরে যাবে।
ফারিসের গম্ভীর কণ্ঠ শুনে মহিলারা একে একে রুম থেকে বের হয়ে যেতে লাগলো। জামিলের ওয়াইফ শিল্পী ফারিসকে জিজ্ঞেস করল, জাহিদ ভাইয়ের গোসল কি শেষ হয়েছে ফারিস? আসলে মুস্কান বারবার ওর আব্বাকে দেখতে চাচ্ছে। বাইরে তো প্রচুর মানুষ, যদিও একটু দেখার ব্যবস্থা করে দিতে। আর তো কোনোদিন দেখতে পারবে না, শেষবারের মতোই না হয় বাবাকে দেখে আসুক মেয়েটা, চির বিদায় দিয়ে আসুক। এতটুকু বলে শাড়ির আঁচলে মুখ চেপে কেঁদে দিলেন শিল্পী। ফারিস মুস্কানের দিকে শীতল চোখে তাকালো। মায়ের বুকে জ্ঞান হারিয়ে নির্জীব পড়ে আছে মুস্কান। অতিরিক্ত কাদার ফলে চোখ মুখ ফুলে ফেপে আছে, নাকটা টকটকে লাল, চোখের নিচে বেয়ে পড়া অশ্রুর ছাপ স্পষ্ট ভাসছে। রাহিলারও একই অবস্থা। মেয়েকে বুকে আগলে জড় পদার্থের মতো বসে আছেন তিনি। তাদের ওপর থেকে দৃষ্টি ফিরিয়ে নিল ফারিস। মেজ চাচি শিল্পীর উদ্দেশ্যে বলল, আপনি মুস্কানের জ্ঞান ফেরানোর ব্যবস্থা করেন চাচি। জাহিদ চাচার গোসল সম্ভবত শেষ, আমি বাইরে গিয়ে দেখছি ওনাকে দেখানোর ব্যবস্থা করা যায় কিনা। শিল্পী চাচি চোখের পানি মুছে বলল, আচ্ছা বাবা। জাহিদকে সাদা কাফনের কাপড়ে মুড়িয়ে উঠানের মাঝে শুইয়ে রেখেছে। বাবা, ভাই, বোন, পাড়া প্রতিবেশী শেষবারের মতো প্রাণ ভরে জাহিদের সুন্দর মুখখানা দেখছে। এরশাদ তালুকদারকে কেউ ভেতরে আটকিয়ে রাখতে পারেননি। ছেলেকে শেষ বিদায় জানাতে ছুটে চলে এসেছেন। মুস্কানকে তার চাচি আর চাচাতো বোন তানিয়ে ধরে বাইরে নিয়ে এসেছে। সে ঠিকমতো দাঁড়াতে পারছে না, ঢলে পড়ে যাচ্ছে। এরশাদ তালুকদার নাতনির দিকে এক পলক তাকিয়ে উচ্চস্বরে কেঁদে ওঠেন। ওনার মায়াবী মুখশ্রীর নাতনিটার চেহারার এই কি হাল হয়েছে! চোখ গাল ফুলে একাকার অবস্থা, চেহারাই চেনা যাচ্ছে না। জাহিদের খাটিয়ে কাঁধে তুলে রওনা দেওয়ার সময় মুস্কান আকাশ কাঁপিয়ে চিৎকার করে ওঠে। তার চাচাদের বাধা দেয়, তার বাবাকে নিয়ে না যাওয়ার জন্য মিনতি করে। মুস্কানের পাগলাটে আচরণ কেউ বন্ধ করতে পারছে না। এরশাদ তালুকদার নাতনিকে শক্ত করে বুকে চেপে ধরে ছেলেদের জাহিদের খাটিয়ে নিয়ে যেতে হুকুম দেন। মুস্কান তার দাদুর বুক থেকে চিৎকার করে কান্না করছে আর বলছে, আমারে ছাড়ো দাদু, আব্বারে নিয়ে যাইতেছে, আমারে ছাড়ো। আমি আমার আব্বারে কোথাও নিয়ে যাইতে দিব না। দাদু তুমি আটকায়ও না ওনাদের। আমার আব্বা আমাদের ছাড়া থাকতে পারবো না দাদু। কাঁদতে কাঁদতে জান ছেড়ে মাটিতে বসে পড়ল মুস্কান। এরশাদ তালুকদার অন্যদের ইশারায় বললেন মুস্কানকে ঘরে নিয়ে যেতে। ছেলের জানাজায় যাবেন উনি। পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু হচ্ছে বাবার কাঁধে ছেলের লাশ। একজন বাবার কাছে যেটা মরণ যন্ত্রণার চাইতেও অধিক। এরশাদ তালুকদারের কথায় সকলে মিলে মুস্কানকে জোর করে ঘরে নিয়ে যেতে লাগলো। মুস্কানের এই ভয়ঙ্কর কান্না আজ পুরো গ্রামবাসীকে কাঁদিয়েছে। এরশাদ তালুকদারের প্রিয় নাতনি মুস্কান তালুকদার। খুব স্নেহ করেন উনি মুস্কানকে। সব নাতি নাতনিদের থেকে উনি মুস্কানের খেয়ালটা যেন একটু বেশি রাখেন। তালুকদার বাড়ির সবচেয়ে সুন্দরী মেয়ে মুস্কান। চোখ ধাঁধানো তার সৌন্দর্য। মুস্কানের রূপ দেখে প্রশংসা করেনি এমন মানুষ গ্রামে খুব কমই আছে। সবাই বলে মুস্কান নাকি তার দাদি রেনুর রূপ পেয়েছে। মুস্কানের দাদি রেনু ছিল ভয়ঙ্কর সৌন্দর্যের অধিকারী। তালুকদার বাড়ির আর কোনো মেয়েই মুস্কানের মতো এমন রূপ পায়নি, এমনকি রেনুর ছেলে মেয়েরাও না। এরশাদ তালুকদার মুস্কানের মধ্যে নিজের স্ত্রীর প্রতিচ্ছবি দেখতে পান। সেই জন্যই বোধহয় মুস্কানকে এতটা ভালোবাসেন তিনি। এমনকি মুস্কানকে মাঝে মধ্যে রেনু বলে সম্বোধনও করেন। জাহিদ তো কখনো মুস্কানকে মা ছাড়া ডাকতই না। মুস্কান এবার ক্লাস 10-এ পড়ে। জহিরের মেয়ে ফাইজার 1 মাসের ছোট মুস্কান। জামিলেরও 2 ছেলে মেয়ে। বড় হচ্ছে মেয়ে তানিয়া, যে ফারিসের থেকে 2 বছরের ছোট। তানিয়ার কবেই বিয়ে হয়ে গেছে। যমজ 2 মেয়েও আছে, মিন্নি আর তিন্নি। এরা দুটো এখন ক্লাস 1-এ পড়ে। জামিলের ছেলের নাম রাতুল। সে মুস্কানের 1 বছরের ছোট, এবার ক্লাস 9-এ পড়ে। মুস্কানের ফুপিমণি জিন্নাতেরও 2 ছেলে মেয়ে। ছেলে রিশাদ আর মেয়ে রীতা। রিশাদ আর তানিয়া অনেকটা সমবয়সী। রীতা মুস্কান আর ফাইজার থেকে 2 বছরের বড়। হোয়াট? মাথা ঠিক আছে তোমাদের? কি বলছো এসব? মুস্কান আর আমাকে নিয়ে কি করে ভাবতে পারো তোমরা? মুস্কানের এজ দেখেছ? ফাইজার সমানো। প্রায় 1 যুগের গ্যাপ আমাদের মধ্যে। একজন 28 বছর বয়সী একটা ছেলের সাথে 16 বছর বয়সী একটা বাচ্চা মেয়ের বিয়ে কি করে ঠিক করতে পারো তোমরা? ফারিস চিল্লিয়ে কথাগুলো বলছে তার বাবাকে।
জহির তালুকদার বলেন, আমি এত কিছু বুঝি না। আমার আব্বাজান বলেছে মুস্কানকে আমার পুত্রবধূ করতে হবে, আমি তাই করব। আমি আমার আব্বাজানের কথা অমান্য করতে পারবো না। জীবনের প্রথমবার আব্বাজান আমার কাছে কিছু আবদার করেছেন, আমি ওনাকে ফেরাতে পারিনি। তোমার বিয়ে মুস্কানের সাথেই হবে, আর এটাই ফাইনাল। কিরকম চিপ মেন্টালিটি তোমাদের ইয়ার। মুস্কান একটা বাচ্চা মেয়ে, ওর এখন পড়ালেখা করার বয়স, সংসার করার নয়। মুস্কানের লেখাপড়া নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। আমরা ওকে মূর্খ রাখবো না। গ্রামের মেয়েদের কম বয়সেই বিয়ে হয়, তারা সংসারও করে, মুস্কানও পারবে। এটা নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাইছি না। ফারিস বিরক্ত হয়ে এবার তার মাকে বলল, তুমি কিছু বলছো না কেন বাবা? কি করে মেনে নিচ্ছ এটা? দাদু আমাকে কেন মুস্কানের জন্য সিলেক্ট করলো, আর ওকে কেনই বা এখন বিয়ে দিতে চাইছে? জহির স্ত্রী তাজমহলের উদ্দেশ্যে বললেন, তাজমহল তোমার ছেলেকে বলে দাও, বিয়ে করলে ওকে মুস্কান মাকেই করতে হবে। এতগুলো বছর পর আব্বাজান আমাকে আপন করে নিয়েছে, আমার কাছে কিছু চেয়েছেন, আমি আমার আব্বাজানকে কিছুতেই ছোট করতে পারবো না। তাজমহল বিপাকে পড়ে গেলেন। কার পক্ষে কথা বলবেন তিনি, ছেলে না ছেলের বাপ? ফারিস ক্ষিপ্ত কণ্ঠে বলল, আমি মুস্কানকে বিয়ে করতে পারবো না। জহির তালুকদার দ্বিগুণ ক্ষেপে বললেন, আমার কথার কোনো নড়চড় হবে না। কালেই তোমার আর মুস্কানের আকদ হবে, ভালোই ভালোই রাজি হয়ে যাও, না হলে আমি তোমায় ত্যায্য পুত্র করব। আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন, আমি এখন আপনার উপর ডিপেন্ডেবল নই। ফারিস! জহির তালুকদার ক্রুদ্ধ কণ্ঠে চিল্লিয়ে ছেলের দিকে তেড়ে যান। তাজমহল সামনে দাঁড়িয়ে বাধা দেন। পরক্ষণেই দরজায় তীব্র আওয়াজ শোনা যায়, জামিল ডাকছে, জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। জহির বড় শ্বাস ফেলে দরজা খুলে দিল। জামিল দ্রুত বলল, আব্বাজান আপনাদের সবাইকে এক্ষুনি এনার ঘরে যেতে বলেছেন ভাইজান। জহিরের গম্ভীর স্বর। তুই যা, আসছি আমরা। জামিল তালুকদার চলে গেল। জহির যেতে নিয়েও পিছু ফিরে তাজমহলকে উদ্দেশ্য করে বললেন, আব্বাজান নিশ্চয়ই বিয়ে বিষয়ে কথা বলতে ডাকছে। তোমার ছেলেকে বলে দিও, সে যদি আব্বাজানের সামনে মুস্কানকে বিয়ে করতে অস্বীকার করে, তাহলে সে তার মাকে বিধবা দেখবে। মুখে হাত চেপে চিৎকার করে ওঠেন তাজমহল। ফারিস জিতে খুশি জোরে মারে সামনে থাকা দেয়ালে। জহির ছেলের রক্ত আক্কা না করে গটগট পায়ে এরশাদ তালুকদারের ঘরের দিকে চলে যান। মাঝখান থেকে জ্বালায় ফাঁসলেন তাজমহল। বাপ যেমন ছেলেও তেমন, একটার থেকে একটা কম না। ছেলে যেন বাপের থেকেও এক কাঠি ওপরে। স্বামী আর ছেলের এই জেদ ঠেলতে ঠেলতে তিনি নিজের জীবনের অর্ধেক আয়ু কমিয়ে ফেলেছেন। জহিদের মৃত্যুর আজ 4 দিন। গতকাল রাতে এরশাদ তালুকদারকে হসপিটাল থেকে বাসায় আনা হয়েছে। গুরুতর অসুস্থ তিনি। নাতনি মুস্কানকে নিয়ে ওনার যত চিন্তা। মেয়েটার বাবা মারা গেছে, ওনার শরীরটাও আজকাল ঠিক থাকে না। কবে যে আল্লাহর ডাক পড়ে বলা যায় না। তাই তিনি চাইছিলেন মুস্কানের একটা চিরস্থায়ী কুল করে যেতে। মুস্কানের জায়গায় অন্য কাউকে থাকলে কখনোই এই পদক্ষেপ নিতেন না এরশাদ তালুকদার। মুস্কান ওনার অনেক পছন্দের নাতনি। ওনার প্রিয় পুত্রের কলিজা ছিল মুস্কান। তাই পুত্রের চিহ্নকে রক্ষা করা ওনার দায়িত্ব। গ্রামের অনেক মানুষের বদনজর আছে মুস্কানের ওপর, যে জন্য এরশাদ তালুকদার চাচ্ছেন কম বয়সী মুস্কানের বিয়েটা দিয়ে দিতে। উনি না থাকলে কেউই মুস্কান বা রাহিলার দেখভাল ভালো করে করবে না। রাহিলারও একটা ভালো ব্যবস্থা করবেন এরশাদ তালুকদার। উনি ভেবে রেখেছেন জাহিদের ভাগের বেশ অর্ধেক সম্পত্তি উনি রাহিলার নামে করে দেবেন, আর বাকিটুকু মুস্কানের। তাহলেই তাদের কেউ অবহেলা করতে পারবে না। জহিরের ছেলে ফারিসকে এই 3-4 দিনেই বেশ মনে ধরেছে এরশাদ তালুকদার। ছেলেটির স্বভাব চরিত্রে উনি নিজেকে খুঁজে পেয়েছেন। এমনকি নিজের থেকে একটু বেশি কিছুই দেখেছেন উনি ফারিসের মাঝে। ফারিসের পার্সোনালিটি, দায়িত্ববোধ, মুখের আদল, গঠন সবকিছুই মুগ্ধ করেছে এরশাদ তালুকদারকে। এছাড়াও উনি ওনার নাতনি তানিয়ার থেকে ফারিসের পুরো ব্যাকগ্রাউন্ডের খোঁজ নিয়েছেন, তেমন কিছুই পাননি। ছেলে জামিল, মেয়ে জিন্নাত তো ফারিসের প্রশংসায় পঞ্চমুখ। যেখানে মানুষের চোখের দিকে তাকিয়ে তার চরিত্রের সার্টিফিকেট দিতে পারে এরশাদ তালুকদার, সেখানে ফারিস তো ওনারই নাতি। যার জন্য দ্বিতীয়বার আর চিন্তা না করে মুস্কানের জন্য ফারিসকেই সিলেক্ট করেন এরশাদ তালুকদার। বড় ছেলে জহিরের কাছে প্রস্তাব রাখার সাথে সাথে জহির দিক বেদিক না দেখে মুহূর্তের মধ্যেই হ্যাঁ বলে দেন। কিন্তু এখন তো দেখছে জল অন্যদিকে গড়াচ্ছে। ফারিস নাকি তার বাবার সাথে মুস্কানকে বিয়ে করবে না বলে তর্কাতর্কি করেছে।
এই খবর শুনে এরশাদ তালুকদার তৎক্ষণাৎ সকলকে ওনার রুমে ডাকেন। মুস্কান যেন এক ধাক্কার পর এক ধাক্কা খেয়েই চলছে। বাবার মৃত্যুর 3 দিন গিয়েছে কিনা দাদু তার বিয়ে ঠিক করে ফেলল। তার অনুমতি নেওয়ার প্রয়োজনও মনে করল না। সে বিয়ে করবে কিনা, তার এ বিয়েতে মত আছে কিনা কিছুই জিজ্ঞেস করল না। আব্বা ছাড়া কেউই ভালোবাসে না মুস্কানকে, কেউই না। দাদু শুধু এতদিন ভালোবাসা দেখিয়েছে, যদি না দেখাতো তাহলে এত তাড়াতাড়ি কিছুতেই তার বিয়ে ঠিক করতে পারতো না। এসব ভেবে মুস্কান ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রাহিলা বেগম মুস্কানের ঘরে ঢুকে দেখে মেয়ে তার কান্না করে অবস্থা খারাপ করে ফেলেছে। রাহিলা দ্রুত গিয়ে মুস্কানকে জড়িয়ে ধরে। মুস্কান তার মাকে পেয়ে এবার জোরে জোরে কাঁদতে লাগলো, ভাঙ্গা গলায় বলতে লাগলো, আমি বিয়ে করব না আম্মা, আমি কিছুতেই এখন বিয়ে করব না। রাহিলা মেয়ের মাথায় হাত বুলিয়ে কোমল স্বরে বোঝানোর চেষ্টা করেন। তা বললে কি করে হয় মা? তোর দাদু নিজে তোর বিয়ে ঠিক করেছেন। তুই তো জানিস কেউ তোর দাদুর মুখের ওপর কথা বলতে পারে না। উনি এক কথার মানুষ। বিয়েতে রাজি হয়ে যা মা। তোর দাদু তো তোর খারাপ চায় না বল। মুস্কান রেগে ঝাড়া মেরে তার মায়ের হাত সরিয়ে ফেলল, উচ্চ স্বরে বলল, তোমরা সবাই এক, আব্বা ছাড়া কেউ ভালোবাসে না, আমার কেউ না। সবাই আমাকে বিয়ের জন্য, বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছো। আমি এখন লেখাপড়া করতে চাই, বিয়ে না। কেন বুঝতে চাইছো না তোমরা? রাহিলা বোঝানোর স্বরে বলল, আমরা তো তোকে বিদায় করতে চাইছি না মা। ফারিস তো তোর কাজিন হয়, খুব ভালো ছেলে। ওর সাথে বিয়ে হলে তুই আমাদের মাঝেই থাকবি। যখন চাইবি তখন আসতে পারবি। দেখলি তো এই কটা দিন আমাদের কিভাবে খেয়াল রেখেছে ছেলেটা। তোর দাদুকে হসপিটালে নেওয়া থেকে শুরু করে তোকে ডক্টর দেখানো, তোর চাচুদের সামলানো সব করেছে। ফারিস তোকেও ভালো রাখবে বলে আমার বিশ্বাস। তাছাড়া তোর বড় চাচু তোর দাদুকে কথা দিয়েছেন, ওনারা তোকে পড়াবে। তুই যত দূর পড়তে চাস তোকে পড়াবে। ফারিসকে বিয়ে করলে তুই সুখে থাকবি মা। প্লিজ রাজি হয়ে যা। আমি তোর দাদুকে না বলতে পারবো না। মুস্কান করুণ সুরে বলল, তোমরা কেন বুঝতে পারছো না আম্মা? আমার এখনো বিয়ের বয়স হয়নি, আমি সংসারে কিচ্ছু বুঝি না। 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দেয়া আইনত অপরাধ, তোমরা জানো না এটা? রাহিলা বেগম এবার শক্ত কণ্ঠে বললেন, গ্রামের মেয়েদের কম বয়সে বিয়ে হয় মুস্কান। তোর তানিয়া আপুরও কম বয়সে বিয়ে হয়েছিল। আস্তে আস্তে সংসারে সব বুঝে যাবি। তোর দাদু তোর ভবিষ্যতের কথা চিন্তা করেই এই ডিসিশন নিয়েছেন। আল্লাহ না করুক তোর দাদুর যদি কিছু হয়ে যায়, আমি কোনোদিনও এই হিংস্র সমাজে তোর জন্য সুপাত্র খুঁজে বের করতে পারবো না। চুপচাপ বিয়েতে রাজি হয়ে যা। আম্মা। মুস্কান তার মাকে কিছু বলার আগেই দরজায় ঠকঠক আওয়াজ হয়, জিন্নাত ডাকছে। ছোট ভাবি, আব্বাজান এক্ষুনি সকলকে ওনার ঘরে যেতে বলেছেন, জলদি আসেন। মুস্কানকেও সাথে করে নিয়ে আসেন। রাহিলা খাট থেকে নেমে মেয়ের মাথায় হাত রেখে বলেন, তোর দাদু ডেকে পাঠিয়েছেন, মনে হয় বিয়ের কথা বলবেন। তোর আব্বা কখনো তোর দাদুর কথার অমান্য করেননি, ওনার মুখের ওপর কথা বলেননি কখনো। আশা করি তুইও তোর আব্বার মান রাখবি আজ। মেয়েকে এতটুকু বলে চলে গেলেন রাহিলা বেগম। মুস্কান রাগে বিছানার বালিশ ছুঁড়ে ফেলেছে, চাদর এলোমেলো করে ফেলেছে, চিৎকার করে কাঁদছে মেয়েটা। কাঁপা কাঁপা হাতে কাবিননামায় স্বাক্ষর করলো মুস্কান। আলহামদুলিল্লাহ, কবুল। কবুল বলে মায়ের বুকে কান্নায় ভেঙে পড়ল। আটকাতে পারেনি কেউ বিয়েটা। এরশাদ তালুকদারের ওপর কেউ কথা বলতে পারেনি। ফারিস বলতে গেলে তার বাবাকে থামিয়ে দেয়, মরে যাবার হুমকি দেয়। বাধ্য হয়ে ফারিসও চুপচাপ বিয়েটা করে নেয়। শক্ত হাতে কাবিননামায় সাইন করে গম্ভীর গলায় ফারিস বলল। বিয়ে সম্পূর্ণ হতেই রেগে মেগে সেখান থেকে বেরিয়ে যায় ফারিস। তার বাপ দাদুদের এই টিপিক্যাল মেন্টালিটি সে আর মানতে পারছে না। আব্বাজান কি পাগল হয়ে গেছে নাকি? জাহিদ মরেছে কয়দিন হয়েছে, উনি মুস্কানের বিয়ে পড়িয়ে দিলেন? মরা বাড়িতে কে বিয়ে পড়ায়? গ্রামের মানুষজন চারদিক থেকে কত কথা বলছে জানো? হাটে গিয়েছিলাম আমি, লোকজনের কথায় মাথা নুইয়ে বাড়ি ফিরে এসেছি। সবাই বলা বলি করছে ছেলের শোকে তোমার বাবার মাথা গেছে, তাই তো মরা বাড়িতে নাতনির বিয়ে দিয়েছেন। কেউ কেউ তো বলছে বাবা নেই দেখে ছোট্ট মেয়েটাকে বিয়ে দিয়ে বোঝ কমাচ্ছে।
কথাগুলো চড়া গলায় বলে থামলেন মোখলেস শেখ। জিন্নাত তালুকদার বলল, তো আমি কি করব? তুমি আমাকে কেন বলছো এসব? তোমাদের সকলের সামনেই তো আব্বাজান মুস্কানের বিয়েটা দিয়েছেন, তখন আটকাতে পারোনি? কারো কথা শুনে তোমার আব্বাজান শুধু তো পারে নিজের হুকুম অন্যের ওপর চাপিয়ে দিতে। কত ইচ্ছে ছিল জহির ভাইজানকে বলে আমাদের রিটার সাথে ফারিসের বিয়েটা পাকা করব। জহির ভাইজানের যত সম্পদ তা তো ফারিসেরই, আর ফারিস যা ইনকাম করে তোমার মেয়ে সারা জীবন শুয়ে বসে খেয়েও ফুরাতো না। আমাদের মেয়েটা রাজরানী হতো, রাজরানী, রাজাও পেত সাথে রাজ্য। আমার সব প্ল্যানে তোমার আব্বাজান জল ঢেলে দিয়েছেন। শুধু তোমার আব্বাজানকে বলেছি কেন, তুমিও তো সমান দোষী। বারবার বলেছিলাম জহির ভাইজানের সাথে কথা বলো আমাদের রিটার ব্যাপারে, বলনি তুমি। এতদিনে আমার ব্যবসাও উন্নতি হয়ে যেত। এসব বাদ দাও এইবার, আল্লাহর অস্তির বন্ধ করো। আর কত লোভ করবে তুমি? লোভ করতে করতে তো পেটটা কেমন ঢোল বানিয়েছো। তোমার এই লোভের জন্যই আজ কিছু পেলে না। ভালো হয়েছে আব্বাজান ফারিসের বিয়ে মুস্কানের সাথে দিয়েছে, আমি খুশি হয়েছি। নাহলে আমার মেয়েটার জীবন নরক বানিয়ে দিতে তুমি টাকা চেয়েছে, ঠিক যেভাবে আমার জীবনটাকে নরক বানিয়েছো। আমার বাপ ভাই তো কম সাহায্য করেনি তোমায়। ব্যবসার কথা বলে বলে কত কত টাকা খসিয়েছো ওদের থেকে। শেষমেশ আমার ছোট ভাই জাহিদকে ঠকিয়ে খামারের এত বড় একটা লোকসান করেছো। একমাত্র তোমার জন্য আমার ভাই চিন্তা করে করে বুকে ব্যথা উঠিয়েছে। তুমি দেই আমার ভাইয়ের মৃত্যুর জন্য, তুমি। কথাগুলো বলে মুখে আঁচল চেপে কেঁদে দিল জিন্নাত। মোখলেস শেখ দ্রুত এসে জিন্নাতের মুখ চেপে ধরে বলল, চুপ, একদম চুপ। খবরদার তোর ভাইয়ের মৃত্যুর ব্লেম আমার উপরে দিয়েছিস তো। যা বলেছি তা তো করতে পারিসনি। পারিস তো শুধু ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে। দুটো কাজ দিয়েছি, একটা তো ঠিক মতো করতে পারতি। মুস্কানের বিয়েটা অন্তত আমার ছেলে রিশাতের সাথে দেওয়ার ব্যবস্থা করতি, তাহলে আর এই দিন দেখতে হতো না। জাহিদের সব সম্পত্তিও হাতিয়ে নিতে পারতাম মুস্কানের মাধ্যমে। জিন্নাত শরীরের জোরে স্বামীর হাত মুখ থেকে ছুটিয়ে ফেলে, চিল্লিয়ে বলে, ছি, ঘেন্না হয়ে আমার তোমার উপর, ঘেন্না। মুস্কানের মতো এমন নিষ্পাপ একটা মেয়ের জীবন ধ্বংস করার কথা চিন্তা করতে বুক কাঁপে না তোমার? শয়তান, কাপুরুষ লোক। তোমার ছেলে রিশাদ পুরো তোমার করা বনকপি। মদ, নেশাদ্রব্য নিয়ে দিন শুরু হয় ওর। তোমার ছেলের মতো নেশাখোরের সাথে মুস্কানের বিয়ে দিয়ে আমার ফুলের মতো ভাতিজির জীবনটা নষ্ট করব না আমি। তুমি আমাকে মেরে ফেললেও না। আর আমার আব্বাজান তোমার ছেলেকে দুচোখে দেখতে পারে না। নাতনির সাথে বিয়ে দেওয়া তো অনেক দূরে থাক। লোভে পাপ, পাপে মৃত্যু। অন্য সম্পত্তির উপর লোভ করা বন্ধ করো এইবার। মোখলেস আবার শরীরের শক্তি দিয়ে জিন্নাতের হাত মুচড়ে ধরে ক্ষিপ্ত কণ্ঠে বলে, মুখ দিয়ে খই ফুটেছে দেখছি। বাবার বাড়ি এসে গলায় জোর বেড়েছে। বাড়ি যাই একবার, তোমার মুখে কি করে লাগাম দিতে হয় আমিও জানি। জিন্নাত হাত মোচড়াতে মোচড়াতে বলে, ওটাই তো পারো, শুধু কাপুরুষের মতো স্ত্রীর গায়ে হাত তুলতে, আর আমার বাপ ভাইয়ের থেকে কিভাবে টাকা হাতানো যায় সেটার ফোন দিতে। তুমি আর তোমার ছেলে মিলে আমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছ। তোমাদের কীর্তিকলাপের কথা যদি আব্বাজান আর ভাইদের বলি না, ওরা 2 মিনিটও চিন্তা করবে না তোমাদের জেলে দিতে। মোখলেস গর্জন ছেড়ে বলল, বাবা ভাইয়ের হুমকি দিচ্ছিস তুই আমাকে? ফুপুমণি, ফুপুমণি। দরজার বাইরে থেকে ডাক ভেসে আসছে, রাতুল ডাকছে। রাতুলের গলা শুনে জিন্নাত আর মোখলেস দুজনেই স্বাভাবিক হয়। রাতুল উচ্চ স্বরে বলে, বড় চাচুরা মুস্কান আপুকে নিয়ে ঢাকা চলে যাচ্ছে, তোমাদের সকলে খুঁজছে, যেতে বলেছে তোমাদের, জলদি আসো। জিন্নাত ঝাড়া মেরে মোখলেসের হাত সারিয়ে দরজার দিকে হাঁটা ধরে। উঠানের সামনে কালো রঙের একটা বড় প্রাইভেট কার দাঁড় করানো। গাড়ির আশপাশে মানুষে ভর্তি। সবাই মুস্কানকে বিদায় জানাতে এসেছে। সাদামাটা ভাবেই স্বামীর বাড়ি যাচ্ছে মুস্কান। দাদুকে জড়িয়ে ধরে কান্না করেছে মুস্কান। কিছুতেই তাদের ছেড়ে যেতে রাজি হচ্ছে না। এরশাদ তালুকদার অনেক বুঝিয়ে নাতনিকে গাড়িতে ওঠান। জহিরের উদ্দেশ্যে বলেন, আমার নাতনির যেন কোনো অযত্ন না হয় তোমার বাড়িতে। ওকে তোমার মেয়ে ফাইজার মতোই দেখবে, ওর সম্পূর্ণ খেয়াল রাখবে। জহির তার আব্বাজানের হাতে চুমু খেয়ে বলেন, আমরা আমার মুস্কান মায়ের সম্পূর্ণ খেয়াল রাখবো আব্বাজান। আপনি ওকে নিয়ে একদম চিন্তা করবেন না, নিশ্চিন্তে থাকতে পারেন আপনি।
ফারিস চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে আছে। এরশাদ তালুকদার সেই দিকে এগিয়ে যান, ফারিসের কাঁধে হাত রেখে বললেন, আজ তুমি আমার প্রতি নারাজ, আমি বুঝতে পারছি, কিন্তু একদিন তুমি ঠিকই বুঝবে যে আমি কি দিয়েছি তোমায়। আমার নাতনি আমার খুব শখের, আশা করি ওর কোনো অবহেলা করবে না তুমি। ফারিস এড়িয়ে চলে গেল, ডিরেক্ট গিয়ে গাড়িতে বসে পড়ল। বিড়বিড় করে বলল, এত শখের হলে নাতনিকে এখন বিয়ে দিয়েছেন কেন? ঘরে সাজিয়ে রাখতেন, অন্তত আমার জীবনটা বেঁচে যেত। রাহিলা বেগম তাজমহলের হাত ধরে কাঁদছে, বারবার অনুরোধের স্বরে বলছে, আমার মেয়েটার খেয়াল রাখবেন ভাবি, ও কোনোদিনও আমাদের ছেড়ে কোথাও থাকেনি। অচেনা জায়গায় নিজেকে মানাতে সময় লাগবে, ভয় পাবে, কান্নাকাটি করবে, ছোট তো, আপনি সামলিয়ে নিয়েন। তাজমহল আশ্বাস দেন সে মুস্কানের খেয়াল রাখবে। তবুও মেয়ের জন্য কাঁদছে রাহিলা বেগম। স্বামী হারিয়ে এখন একমাত্র মেয়েটাকেও বিদায় দিয়ে দিচ্ছে, কি করে থাকবেন উনি? শিল্পী আর জিন্নাত রাহিলাকে সামলাচ্ছেন। রাহিলার কান্না দেখে মোখলেস শেখ তিতকুটে স্বরে বলল, এত কান্নার কি আছে রাহিলা? মেয়ে যখন এত ছোট, বিদায় করছো কেন? শ্বশুরকে বলে বিয়েটা আটকাতে পারোনি? এরপর লোকটা তাজমহলকে উদ্দেশ্য করে বলল, আর ভাবে আপনাকেও বলি, আমার মেয়ে রিটার কি আপনার চোখে পড়েনি? সে তো মুস্কানের থেকে বেশ অনেকটাই বড়, সংসারের কাজকর্মও ভালো পারে। মুস্কান কি বোঝে সংসারের? আপনি একটা বাচ্চা মেয়েকে কি করে ছেলের বউ হিসেবে মেনে নিয়েছেন? সেটা নিয়ে তোমার চিন্তা না করলেও চলবে মোখলেস। মুস্কান এতটাও ছোট নয়, ওকে আমি ঠিকই শিখিয়ে পড়িয়ে নিব। তাছাড়া সে আমার ফাইজার মতোই। ফাইজা আমার কাছে যতটা প্রিয়, মুস্কানও ঠিক ততটাই প্রিয় হয়ে থাকবে এখন থেকে। আর তোমার মেয়ে রিতার জন্য আমার ফারিস কেন, আরও ভালো ছেলে পাবে। 10টা দেখে একটা বেছে নিও তখন। রাহিলা কৃতজ্ঞতার চোখে তাকায় তাজমহলের দিকে। জিন্নাত লজ্জায় চোখ মেলাতে পারছে না কারোর সাথে। এখন বড়ভাবে কি এসব কথা বলার কোনো মানে হয়? আর কত নিচে নামবে লোকটা? বেশ হয়েছে, বড়ভাবে মুখের উপর ঝামা কষে দিয়েছে। শিল্পীও মুখ লটকায়। মোখলেসের স্বভাব কেমন এটা জানতে এই বাড়ির কারোরই বাকি নেই আর। গাড়িতে বসে তাজমহলের কাঁধে মাথা রেখে চোখ বুজে আছে মুস্কান। কাঁদতে কাঁদতে মাথা ব্যথা করছে তার এখন। সামনের ছিটে বসে জহির তালুকদার রাগী গলায় ছেলেকে ধমকাচ্ছেন, দিন দিন বড্ড বেয়াদব হয়ে যাচ্ছ তুমি। আব্বাজান তখন নম্রভাবে কথা বলেছিলেন তোমার সাথে, ওনাকে এড়িয়ে চলে এলে কোন সাহসে? ফারিসের কানে যেন কিছুই ঠোকেনি। সে এক দৃষ্টিতে সামনে তাকিয়ে গাড়ি ড্রাইভ করে যাচ্ছে। ছেলেকে নিজের কথায় পাত্তা দিতে না দেখে আরও ক্ষেপে গেলেন জহির তালুকদার। চিল্লিয়ে স্ত্রীকে বলতে লাগলেন, দেখেছো তুমি কতটা বজ্জাত হয়ে গেছে তোমার ছেলে, আমার কথা কানেই তুলছে না। তাজমহল বিরক্তকর সুরে বললেন, আপনি আমাকে বলছেন কেন? ছেলে কি আমার একার নাকি, আপনার নয়? ব্যাস শুরু হয়ে গেল দুজনের মধ্যে কথা কাটাকাটি। ফাইজা কপালে হাত চেপে বলল, মা আবার শুরু হয়ে গেল ভাইয়াকে নিয়ে তোমাদের মধ্যে ঝগড়া। এবার তো থামো, মুস্কান অসুস্থ, মাথা ব্যথা করছে বিচারির। ফাইজার গলা শুনে ফারিস একবার সামনে থাকা মিররে মুস্কানের সূক্ষ্ম মুখশ্রীর দিকে তাকায়। চোখ বুঝে কি নিস্তেজভাবে পড়ে আছে মেয়েটা তার মায়ের কাঁধে। তাজমহল এক হাতে মুস্কানকে ধরে রেখে জহিরে তালুকদারের সাথে ঝগড়া করছেন। আমি ঝগড়া করি? আমি? তোদের বাবাকে কিছু বলতে পারিস না? এনাফ। গম্ভীর কণ্ঠস্বরে চিল্লিয়ে ওঠে ফারিস, আর একটা সাউন্ড হলে আমি এক্ষুনি তোমাদের গাড়িতে রেখে একে একে বাড়ি চলে যাব। থেমে গেল তাজমহল, সাথে জহির তালুকদারও। ফাইজা মিটিমিটি হাসছে। তার বাবা মায়ের ঝগড়া শুরুও হবে তার ভাইকে নিয়ে, আবার শেষও হবে তার ভাইকে নিয়েই। বাড়ির অনেকটা কাছাকাছি আসতেই ফাইজা চিল্লিয়ে উঠল, ভাইয়া ভাইয়া গাড়ি থামাও, মুস্কান বমি করছে। দ্রুত বেগে ব্রেক কষে ফারিস সামনে থেকে পানির বোতলটা এগিয়ে দেয় তার মায়ের কাছে। মুস্কানকে নিয়ে বাইরে বেরিয়ে আসে ফাইজা আর তাজমহল। গাড়ি থেকে বের হতেই গড়গড়িয়ে বমি করে দিল মুস্কান। তাজমহল মুস্কানের পিঠে মাথায় হাত বুলিয়ে বলল, বেশি খারাপ লাগছে মা, টক জাতীয় কিছু খাবে? মুস্কান কথা বলতে নিলে আবার পেট গুলিয়ে আসে। পরপর 3বার বমি করে জান ছেড়ে দেয় সে। জহির তালুকদার এগিয়ে এসে বললেন, আর বেশিক্ষণ লাগবে না মা, আমরা বাসার কাছাকাছি চলে এসেছি, বাড়িতে গিয়ে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। মুস্কান কাপা স্বরে খুব ধীর ভাবে বলল,
আমি এই গাড়িতে করে আর যেতে পারবো না বড় চাচু, গাড়ি গন্ধে আমার বমি আসে। ফারিস তিক্ত কণ্ঠে বলল, মানে গাড়িতে যাবে না তো কিসে যাবে? বাড়িতে সামনেই, আর 15-20 মিনিটের মতো লাগবে, এভাবে আসো। জহির ছেলেকে চোখ রাঙ্গান। এভাবে কথা বলছো কেন ওর সাথে? ও গাড়িতে যেতে চাচ্ছে না তো যাবে না? ফারিসের বিরক্ত সুরে বলল, বলেন তো হেলিকপ্টার এনে দেই এখন আপনার ভাতিজের জন্য? ডিসকাস্টিং। হেলিকপ্টার লাগবে না, আপাতত একটা রিক্সা ডেকে দাও। আমি আর মুস্কান রিক্সা করে বাড়িতে চলে যাই, তুমি তোমার মা বোনকে নিয়ে গাড়িতে করে আসো। তাজমহল বলেন, হ্যাঁ এটাই ঠিক হবে। ফারিসের আর কি করার, সে রিক্সা ডেকে তার বাবা আর মুস্কানকে রিক্সায় তুলে দিল। গাড়িতে বসে মা আর বোনকে নিয়ে রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। এই মেয়ের জন্য তাকে আর কি কি করতে হবে আল্লাহ জানে। রাত 12টা। মুস্কানকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন শাশুড়ি তাজমহল। চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, হাতে চুড়ি, নাকে নাকফুল, গলায় স্বর্ণের চেইন পরিয়ে দিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, মাশাল্লাহ, কি অপূর্ব লাগছে আমার পুত্রবধূকে। কারো নজর না লাগুক। চলো তোমার ফারিসের ঘরে দিয়ে আসি, আজ রাত হয়ে গেছে অনেক। ফাইজা তড়িঘড়ি করে বলল, 1 মিনিট দাঁড়াও মা, আমি মুস্কানের একটা ছবি তুলে নিই, আমার ফ্রেন্ডদের দেখাবো। তাজমহল ফাইজাকে মৃদু ধমক দিলেন, এসব কি ফাইজা? তুমি মুস্কানকে নাম ধরে ডাকছো কেন? আজকে গাড়িতেও ডাকলে। মুস্কান এখন থেকে তোমার বড় ভাবি, ওকে ভাবি বলেই ডাকবে। কিন্তু মা, মুস্কান তো আমার থেকেও 1 মাসের ছোট, ওকে আমি কি করে ভাবি ডাকবো? এটা কি ধরনের কথা ফাইজা? মুস্কান তোমার থেকে বয়সে ছোট হলেও সম্পর্কে বড়। আমি যেন দ্বিতীয়বার আর তোমার মুখ থেকে মুস্কানের নাম ধরে ডাকতে না শুনি, মনে থাকবে? ফাইজা মন খারাপ করে অপর নিচে মাথা নাড়ায়। মুস্কান শুধু চোখ গোল গোল করে ওদের মা মেয়েকে দেখছে। কিছুক্ষণের মধ্যে তাজমহল তাকে ফারিসের ঘরে নিয়ে যেতে নিলে মুস্কান টুকরো আওয়াজে বলে ওঠে, আমি এইখানেই থাকি বড় চাচি, ফাইজার ঘরে। হেসে ফেললেন তাজমহল। মুস্কানের থুতনিতে হাত রেখে বললেন, তা বললে কি হয় মা? ফারিস তোমার স্বামী, এখন থেকে তো তোমাকে তোমার স্বামীর ঘরেই থাকতে হবে। স্বামীর খেয়াল রাখতে হবে। স্বামী কি খেতে পছন্দ করে সেই দিকে খেয়াল রাখতে হবে। স্বামীর ঘর, জামা কাপড়, বিছানা সব কিছু গুছিয়ে দিতে হবে। সে কখন বাড়িতে আসে, কখন কাজে যায় সেই দিকে নজর রাখতে হবে। আমি জানি প্রথম প্রথম এগুলো মেনে নিতে তোমার অনেক অসুবিধা হবে, কিন্তু করতে করতে দেখবে ঠিকই অভ্যস্ত হয়ে গেছে। বিয়ের পর প্রতিটি মেয়েরই দায়িত্ব স্বামীর খেয়াল রাখা, তার যত্ন করা। ঠিক তেমনই প্রতিটি ছেলেরও স্বামীর দায়িত্ব স্ত্রীর খেয়াল রাখা, তার আবদারগুলো পূরণ করা। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে পবিত্র সম্পর্ক, আর না চাইতেও তোমার এই পবিত্র সম্পর্কটাকে জড়িয়ে গেছো। এখন দুজনেই চেষ্টা করবে সম্পর্কটাকে মূল্যায়ন করতে। আশা করি তুমি বুঝতে পেরেছো মুস্কান। মুস্কান হালকা করে মাথা দোলায়। তাজমহল মুচকে হেসে মুস্কানের মাথায় ঘোমটা টেনে দিয়ে তাকে নিজের ছেলের ঘরের দিকে নিয়ে গেলেন। গ্রামের বাড়ি থেকে ফেরার পরপরই ফারিস তাদের বাড়িতে দিয়ে বেরিয়ে গেছে। এই কয়েকদিনের প্রচুর কাজ জমে গেছে তার। তাছাড়াও বিয়ের খবর শুনে বন্ধুরা ফোন দিয়ে ফারিসের মাথা খেয়ে ফেলছে। সবগুলো শুধু ট্রিট করছে। নতুন ভাবিকে দেখতে চাইছে, বারবার ফোন দিয়ে দেখা করতে বলছে। সে কোন পরিস্থিতিতে বিয়ে করছে এটা যদি এই হতছাড়াগুলো বুঝতো। বন্ধুদের চাপে খেতে পর্যন্ত পারেনি বেচারা। ফ্রেশ হয়ে আগে তাদের সাথে মিট করতে যেতে হয়েছে। যখন জানতে পেরেছে ফারিসের বিয়ে তার হাঁটুর বয়সী চাচাতো বোনের সাথে হয়েছে, না হয়নি, তার বাপ দাদা জোর করে বিয়ে দিয়েছেন, তখন তাদের মধ্যে ট্রোলের শেষ ছিল না। হাসাহাসি করে এক একটা গড়াগড়ি খেয়েছে। ফারিসের মতো রাগী মানুষকেও নাকি জোর করে বিয়ে দেওয়া সম্ভব, তাও আবার তার থেকে 12 বছরের ছোট মেয়ের সাথে। হাসবে না তো কি করবে বন্ধুরা? ফারিসের রুমে বসে ঝিমোচ্ছে মুস্কান। কটা দিন ধরে তার চোখে ঘুম নেই। বাবার মৃত্যুর পর থেকে বিন্দু মাত্র ঘুমাতে পারেনি সে। তাজমহল তাকে ঘরে বসিয়ে রেখে সেই কখন চলে গেছে। সে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ফারিসের পুরো ঘরটা দেখছে। ঘরের প্রতিটা জিনিসপত্রই আধুনিকতায় ঘেরা। ফারিসের বাড়িটা মুস্কানদের তালুকদার বাড়ির মতো বড় হলেও এখানকার জিনিসপত্রে তালুকদার বাড়ির কোনো ছিটে ফোটাও নেই। তালুকদার বাড়ির খাট থেকে নিয়ে সকল জিনিসপত্রে যেমন পুরনো আমলের নকশা করা, পুরনো ঐতিহ্যে ঘেরা। এই বাড়ির সব কিছুতেই তেমন আধুনিকতায় ঘেরা। ফারিসদের বাড়িটা সিনেমায় দেখা
কোনো নায়কের বাড়ি থেকে কম মনে হচ্ছে না মুস্কানের কাছে। বাড়ির পাশে সুইমিং পুলটাও সে সিনেমায় ছাড়া এই প্রথম সরাসরি নিজের চোখে দেখছে। সব কিছু দেখতে অসম্ভব সুন্দর হলেও মুস্কান তার দাদুর বাড়িকে ভীষণ মিস করছে। এইসব বাড়ি কেবল সিনেমাতেই সুন্দর তার কাছে, আসল শান্তি তো গ্রামের নীড়ে। সেখানের খোলামেলা আবহাওয়া, শীতল বাতাস, শিশির ভেজা ঘাস, ভোরে পাখির কলকালনিতে, গ্রামের আঁকাবাঁকা মেঠো পথে, হাটে বসা মেলায়, হেমন্তের পিঠা উৎসবে, শীতের কুয়াশায়, খেজুরের রসের মনমাতানো স্বাদে, গ্রীষ্মের আম কুড়ানোতে, শরতের ঘুড়ি উড়ানোতে, গ্রামের প্রতিটা দৃশ্যই যেন ছবির মতো সুন্দর। সকাল হলেই আম্মার হাতে নাস্তা করে স্কুল ছোটা, সেখানে গিয়ে সহপাঠীদের সাথে তাল মিলিয়ে পড়াশোনা করা, স্কুল মাঠে খেলা করা, ছুটির পর হাসাহাসি করে বাড়ি ফেরা, সব কিছুতে যেন অন্যরকম একটা শান্তি পেত মুস্কান, যেটা এখানে এসে সব ধোঁয়াশা হয়েছে। নিজের গ্রাম, স্কুল, সহপাঠী, গ্রামে থাকা মানুষ, দাদু, মেজো চাচু, মেজো চাচি, রাতুল, আম্মা, সবাইকে ভীষণ রকমের মিস করছে মুস্কান। কি সুন্দর জীবন চলছিল তার। দাদু কেন এত সুন্দর জীবনটাকে এত তাড়াতাড়ি শেষ করে দিল? চোখ উপচে পানি আছে মুস্কানের। একদিনেই তার এখানে দম বন্ধ লাগছে, বাকি দিন পার করবে কি করে? ফারিস বাড়িতে ঢুকতেই দেখে তার মা তার জন্য খাবার নিয়ে ডাইনিং টেবিলে বসে আছে। বেশি রাত করে বাড়ি ফেরা ফারিসের নিত্যদিনের অভ্যাস। ছেলে গভীর রাতে বাড়ি ফিরবে আর মা তার জন্য খাবার সাজিয়ে অপেক্ষা করবে। এটাই চলে আসছে কয়েক বছর ধরে। তাজমহল ছেলেকে কত করে বলেন একটু জলদি বাসায় আসার জন্য, কিন্তু ফারিস যেন কানেই তুললে না। উল্টো তার মাকে বলে তিনি যেন ঘুমিয়ে পড়ে, তার খাবার সে নিজে নিয়েই খেতে পারবে। তাজমহল কথা শোনে না। তিনি জানেন উনি যদি খাবার নিয়ে ছেলের জন্য অপেক্ষা না করেন তাহলে ফারিস নিজেই গিয়ে ওনাকে ডেকে তুলে আনবে। এভাবে যতই বলুক না কেন সে নিজে নিয়ে খেয়ে নেবে। তার সামনে যদি সব খাবার সারি সারি করে সাজিয়েও রাখা হয়, তবুও সে তাজমহলকে ঘুম থেকে তুলে নিয়ে আসবেই। তার নাকি রাতে একা একা খেতে ভালো লাগে না, কেউ পাশে থাকলে শান্তি লাগে। তাজমহল এই জন্য এতদিন ফারিসকে বিয়ে কর বলে পাগল করে ফেলত। একটা বউ এলে অন্তত ওনার জ্বালা কিছুটা কম হবে। ফারিসকে দেখে তাজমহল চিকন সুরে বলেন, বাড়িতে আসার সময় হয়ে গেছে আপনার আব্বাজান। আর কয়েকটা ঘন্টা বাদেই আসতেন, ভোর হওয়ার জন্য অপেক্ষা করতেন। মা, তুমি জানোই আমার আসতে লেট হয়, খাবার রেখে চলে গেলেই পারো। হ্যাঁ, আমি খাবার রেখে চলে যাই, আর তুমি আবার আমাকে মাঝরাতে ঘুম থেকে টেনে উঠিয়ে আনো। ফারিস হেসে পেছন ফিরে তার মায়ের গলা জড়িয়ে ধরে, মাথায় চুমু দিয়ে বলল, দু একদিন ডেকে তুলেছে বলে যে প্রতিদিন তুলবো তা তো নয়। তুমি কেন রোজ রোজ এত রাত পর্যন্ত অপেক্ষা করো বলো তো? তাজমহল মেকির রাগ দেখিয়ে বলেন, হয়েছে হয়েছে, এবার হাত মুখ ধুয়ে এসে খেতে বসো। আমি আর কয়দিন, এবার তোমার বউ এসেছে, এখন থেকে সেই অপেক্ষা করবে। ফারিস বেসিনে হাত মুখ ধুতে ধুতে বলে, আমার জন্য কারো অপেক্ষা করতে হবে না, আমি নিজে নিয়ে খেতে পারবো। তাজমহল খাবার বাড়তে বাড়তে বলেন, হ্যাঁ হ্যাঁ, তুমি কেমন নিজে নিজে পেরে খেতে পারবে তা আমার ভালো করেই জানা আছে। চোখের সামনে সব সাজিয়ে রেখে দিলেও তো খুঁজে পাও না। বাবার বাড়িতে গিয়ে একদিনও থাকতে পারি না তোমার জ্বালাই। সকালে গেলে দুপুরের মধ্যেই ফিরিয়ে নিয়ে এসে পড়ো। সার্ভেন্টদের রান্না নাকি খেতে পারো না। ভালো হয়েছে মুস্কান ছোট, ওকে এখন আমি নিজের মতো করে গড়িয়ে নিতে পারবো। আমার মতো করে রান্না শিখিয়ে দিব, যেন তোমাদের রেঁধে বেড়ে খাওয়াতে পারে। ফারিস হেসে বলল, বাচ্চা মেয়েটাকে এখন থেকে খাটানো ফোন দিয়ে আসছো? তাজমহল মুখ বাঁকিয়ে বলেন, বাবা, বইয়ের জন্য দেখছি এখন থেকেই দরদ শুরু হয়ে গেছে। আর মাঝে এতগুলো বছর খেটে গেল তার বেলায়। ফারিস মুখের রং পাল্টিয়ে ফেলল, গম্ভীর ভয়েসে বলল, ওর জন্য আমার কেন দরদ চালু হবে মা? আমি তো জাস্ট এমনি বলেছি। মনে রাখবে, ওকে আমি নই, তোমরা এই বাড়িতে বউ করে এনেছ। তোমাদের জন্য বন্ধুদের কাছে এখন আমাকে ট্রোলের শিকার হতে হচ্ছে। তাজমহল অবাক হয়ে বলেন, আরে তুমি রেগে যাচ্ছ কেন? আমিও তো ফাজলামো করেই বলেছি। আর তোমার বন্ধুরাই বা কেমন? মুস্কানকে না দেখেই বিবেচনা করে ফেলেছে ও কেমন, তাকে নিয়ে ট্রোল করতে শুরু করেছে। মুস্কানের মতো এমন সুন্দরী বউ তোমার আর কয়টা ফ্রেন্ডের আছে? আমাকে দেখাও তো। আমি তো দেখেছি তোমার ফ্রেন্ডের বউদের, এক একটা যা চেহারা।
কোনোটার নাক উঁচা তো কোনোটার দাঁত উঁচা, কোনোটা ইয়া লম্বা তো কোনোটা ইয়া খাটো, কয়েকটা তো আবার এত মোটা যে শরীর নিয়ে নড়তেই পারে না। এক একটা মনে হয় বুড়ি হয়ে বিয়ের বয়স পার করে জীবনের সব রং শেষ করে বিয়ের পিঁড়িতে বসেছে। তাদের থেকে আমাদের মুস্কান সব দিক দিয়ে পারফেক্ট। তুমি মুস্কানের পাশে নিজেকে দাঁড় করিয়ে দেখেছো কখনো? তোমাদের একসাথে দেখতে কতটা সুন্দর লাগে। এতক্ষণ মায়ের কথা শুনে শুনে খাবার খাচ্ছিল ফারিস। মুখের খাবারটা শেষ করে জবাব দিল, তোমরা তো মনে করো তোমাদের মুস্কান টানাকাটা পড়ে, ওর থেকে সুন্দর কেউ হতেই পারে না। আমার ফ্রেন্ডদের বউ যেমনই হোক না কেন, তোমাদের মুস্কানের মতন স্কুল পুরো বাচ্চা নয়, যথেষ্ট ম্যাচিওর। আর মুস্কানের হাইটও কোন দিক দিয়ে আমার সাথে যায়? পরে তো সেই কাঁধ বরাবরই। ওই কাঁধ বরাবরই এখন বেস্ট জুটি। তুমি কি বুঝবে? মুস্কানকে খেয়াল করে দেখেছো কখনো? আর কি শুধু বাচ্চা বাচ্চা করো? মুস্কান এতটাও বাচ্চা না। তোমার বাবা তো বলেছে তোমার জাহিদ চাচা নাকি গ্রামের রাস্তায় বেরিয়ে হতে পারে না মেয়ের বিবাহের প্রস্তাবের জন্য। ফারিসের খাওয়া শেষ। সে হাত ধুয়ে টেবিল থেকে উঠতে উঠতে বলল, তো দিয়ে দিতে সেখানে কারোর সাথে বিয়ে, আমার ঘরে ঝুলেছ কেন? তাজমহল তেটে উঠে ছেলেকে ধমক দেন, ফারিস, এসব কি ধরনের কথা তোমার মুখে? ঘাড়ে ঝুলিয়েছি মানে কি? ফারিস পাত্তা না দিয়ে নিজের ঘরের দিকে যেতে যেতে বলল, মা গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, সকালে দেখা হচ্ছে, বাই। তাজমহল সেদিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলে, অসভ্য ছেলে। ফারিস নিজের রুমে ঢুকতেই বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল। অন্ধকারে খুব মিষ্টি একটা ঘ্রাণ ভেসে আসছে তার নাকে। সে নাক উঁচিয়ে ঘ্রাণটা আরেকটু বেশি করে শোকার চেষ্টা করল। মনে হচ্ছে তার মাথার নিচে থেকেই আসছে ঘ্রাণটা। ফারিস উবুর হয়ে নাক ঘষতে লাগলো সেখানটায়। নাকের মাঝে এসে লাগলো কারো রেশমি চুলের মোলায়েম স্পর্শ। ফারিস ধীরে ধীরে নিজের পুরো মুখটাই ডুবিয়ে দিল সেই মোলায়েম চুলে। চুলে টান অনুভব করতেই মুস্কান ধরফড়িয়ে ঘুম থেকে উঠে বসল। অন্ধকারে কারো ছায়ামূর্তি দেখে ভয়ে এক প্রকার লাফিয়ে খাট থেকে নেমে পড়ল। ভূত, আম্মা ভূত, আমাকে বাঁচাও আম্মা, এখানে ভূত আছে। মুস্কানের চিৎকারে হুঁশ আসে ফারিসের। কি করছিল এতক্ষণে বুঝতে পেরে সেও ধরফড়িয়ে খাট থেকে নেমে গেল। মুস্কান এখনও চিল্লাচ্ছে। ফারিস দ্রুত গিয়ে রুমের লাইট অন করল। ইতোমধ্যে ঘেমে গেছে মুস্কান। গ্রামের মেয়ে বলে ভূত পেত একটু বেশি বিশ্বাস করে সে। অন্ধকারে ফারিসের সুঠাম দেহের অবয়ব দেখে অসম্ভব ভয় পেয়েছে আজ। এখনও কাঁপছে। ফারিস গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, হ্যাঁ মেয়ে, তুমি আমার ঘরে কি করছো? মুস্কান কেঁপে কেঁপে উত্তর দিল, বড় চাচি দিয়ে গেছেন এখানে। ততক্ষণে মুস্কানের চিৎকার শুনে তাজমহল রুমে হাজির। কি হয়েছে ফারিস? মুস্কান এভাবে চিৎকার করলো কেন? ফারিস বিরক্তকর কণ্ঠে বলল, ও আমার ঘরে কি করছে মা? মানে মুস্কান তোমার স্ত্রী, ও তোমার ঘরে থাকবে না তো কার ঘরে থাকবে? আরে ইয়ার, বিয়ে করেছে বলে কি এখন এক ঘরে থাকতেও হবে? বাড়ি থেকে অন্য কোনো রুমের অভাব পড়েছে? ও তো ফাইসের ঘরেও থাকতে পারে। কেন তোমার বউ ভাইজার ঘরে থাকবে কেন? তোমরা এখন একটা নতুন সম্পর্কে আবদ্ধ হয়েছো। চেষ্টা করো সম্পর্কটাকে মেনে নিতে। তোমার বিহেভিয়ার দেখে আমি অবাক হচ্ছি ফারিস। এসব কেমন আচরণ করছো তুমি? মুস্কান এখন থেকে তোমার ঘরেই থাকবে, এটা নিয়ে আর কোনো কথা হবে না। ফারিস চোখ মুখ অন্ধকার বানিয়ে দাঁড়িয়ে আছে। অতিষ্ঠ লাগছে তার। মুস্কান এক কোণায় কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। তাজমহল মুস্কানের দিকে এগিয়ে গিয়ে বলেন, নতুন জায়গা নতুন মানুষ দেখে তোমার অস্বস্তি হচ্ছে বুঝতে পারছি। এত ভয়ের কিছুই নেই মুস্কান, তুমি নির্দ্বিধায় এই রুমে থাকতে পারো। ফারিস কিছু করলে তোমার বড় চাচু দেখে নেবে ওকে। মুস্কান কথা বলে না। মাথায় আঁচল টেনে মুখ নুইয়ে দাঁড়িয়ে আছে। বুক ফেটে কান্না আসছে তার। সবাই তাকে কোথায় এনে ফেলল। এখানে একটুও ভালো লাগছে না মুস্কানের। তাজমহল ফারিসের ঘরে মুস্কানকে দিয়ে যাওয়ার পর মুস্কানের ক্লান্তিতে চোখ বুজে আসে। বিছানায় একটু হেলান দিয়ে বসতেই চোখে ঘুম চলে আসে। চুলগুলো ভেজা ছিল বিধায় সেগুলো বালিশে ছড়িয়ে দিয়ে সেও চোখ বুজেছিল। কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতে পারেনি। তাজমহল চলে গেলে ফারিস ঘরের দরজা লাগিয়ে বিছানায় উবুর হয়ে শুয়ে পড়ল। মুস্কান অবুঝের মতো দাঁড়িয়ে আছে। কি করবে বুঝতে পারছে না। কোথায় শুবে সে? ফারিসের পাশে শুবে ভেবে ভীষণ অস্বস্তি হচ্ছে। জীবনের প্রথমবার কোনো পুরুষের সাথে এক রুমে থাকতে যাচ্ছে সে। ভয়ে আর অস্বস্তিতে তার হৃৎপিণ্ড ঢিপঢাপ করছে। মুস্কানকে অবুঝের মতো দাঁড়িয়ে থাকতে দেখে ফারিস
মাথা উঠিয়ে ধমকে উঠল। এভাবে আম্মুকের মতো দাঁড়িয়ে কেন আছে এখানে? ঘুমাতে ইচ্ছে হলে ঘুমাও, নাহলে লাইট অফ করে চলে যাও। আমি টায়ার্ড, ঘুমাবো। মুস্কান নিচু স্বরে বলল। আমি কোথায় ঘুমাবো? ফারিস বেশ বিরক্ত হলো। কেন, আমার মাথায় কোনো অসুবিধা হবে আমার মাথায় ঘুমাতে? টাফার। মুস্কান হকচকিয়ে গেল, ঢোক গিলে মিনমিন করে বলল। আসলে আমার আপনার সাথে এই বিছানায় ঘুমোতে কেমন যেন। ওহ প্লিজ ইয়ার, সিরিয়ালের নায়িকাদের মতো একদম ন্যাকামো করবে না আমার সাথে। স্বামীর সাথে এক বিছানায় ঘুমোতে যদি তোমার এত অসুবিধা হয়, তাহলে ওই যে সোফা আছে ওখানে গিয়ে ঘুমাও। আমাকে জানানো বন্ধ করে দয়া করে। আই উইল স্লিপ। তোমার এই বড় দাদু ট্রিপিক্যাল জেদের জন্য কটা দিন আমি দু চোখের পাতা এক করতে পারিনি। এই বলে ফারিস মাথায় বালিশ চেপে আবারও শুয়ে পড়ল। মুস্কান একবার সোফায় তাকাচ্ছে, আরেকবার বিছানায়। মনে মনে ভাবছে, আমার যেভাবে ছড়িয়ে ছিটিয়ে ঘুমানোর অভ্যেস, এই লোক যদি সেই জন্যই আমায় আমার বিছানা থেকে ফেলে দেয়। ভয়ে আতঙ্কে মুস্কান লাইট বন্ধ করে সোফায় শুয়ে পড়ল। কিন্তু যার পুরো বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমানোর অভ্যাস, তার কি ওইটুকুন সোফায় চলে? সোফায় শুয়ে সমানে ছটফট করতে লাগলো মুস্কান। একবার ডান পাশ হচ্ছে তো একবার বাম পাশ, একবার উঠে বসছে তো আবার শুয়ে পড়ছে। কোনোভাবেই স্বস্তি পাচ্ছে না সে। এভাবেই হাঁসফাঁস করতে করতে একসময় সোফা থেকে ধপাস করে নিচে পড়ে গেল মুস্কান। কোমরে বেশ লেগেছে, সেখানে হাত দিয়ে হু হু করে কেঁদে দিল সে। মুস্কানের পড়ার শব্দে ফারিস দ্রুত বিছানা থেকে উঠে বসল। সোফার দিকটায় আসতেই ড্রিম লাইটের আলোয় দেখতে পেল মুস্কান কোমর চেপে ফুপিয়ে কাঁদছে। বুকের ওপর থেকে শাড়ির আঁচল কখন যে খসে পড়েছে সেদিকে তাকিয়ে দাঁত কিরমিরিয়ে বলল ফারিস। কি করছো কি এখানে? মুস্কান হিসকি তুলতে তুলতে বলল, আমি বাড়িতে যাব, আমার এইখানে একটুও ভালো লাগছে না। ফারিস বুঝতে পারলো ভালোই লেগেছে মুস্কানের। গাল ফুলিয়ে শ্বাস ছাড়ল সে। এ নাকি আবার বাচ্চা নয়। মুস্কানের কান্নার মাঝেই তাকে কোলে তুলে নিল ফারিস। বিছানায় ঠাস করে ফেলে মাঝখানে কোল বালিশের বর্ডার দিয়ে দিল। ধমকে উঠে বলল, চুপচাপ ঘুমাবে, আর একটু সাউন্ড হলে হাত পা বেঁধে ছাদে নিয়ে ফিরে আসবো। তখন চিৎকার করে কাঁদলেও কেউ দেখতে আসবে না। ফারিসের ধমকে কোমরের অসহ্য ব্যথা থাকা সত্ত্বেও চুপ হয়ে গেল মুস্কান। অপর পাশ ফিরে ঠোঁটের ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করল। ফারিসও অপর পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করল। এবার ভূমিকম্প হলেও চোখ খুলবে না সে। সকালবেলা পুরো বিছানা জুড়ে হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে মুস্কান। তার এক পা পুরোটাই ফারিসের পেটের ওপর। মাথার লম্বা চুলগুলো ফারিসের মুখে এমনভাবে পড়ে আছে যে ফারিসের চেহারাই দেখা যাচ্ছে না। নাক পিটপিট করে ঘুমের ঘোরে হাসি দিল ফারিস। কোনো মতে মুস্কানের চুলগুলো মুখের ওপর থেকে সরিয়ে উঠে বসল। মুস্কানের দিকে তাকিয়ে তার চোখ ছানাবড়া। এ কী রকম ঘুমানোর স্টাইল! মুস্কান নিজের অংশের দিকে পুরো খাট রেখে ফারিসের দিকে এসে শুয়ে আছে। মাঝখানের কোলবালিশ কখন লাথি মেরে খাটের নিচে ফেলে দিয়েছে এটা হয়তো সে নিজেই জানে না। মুস্কানের এই অবস্থা দেখে ফারিসের ইচ্ছে করছে বাংলা সিনেমার জসিমের মতন দেয়ালে মাথা ঠুকে কপাল ফাটাতে। এই মেয়েটি তাকে এত জ্বালাচ্ছে কেন? এক রাতেই অতিষ্ঠ হয়ে গেছে সে। সারা জীবন কিভাবে সহ্য করবে একে? আলগোছে মুস্কানের পাটা নিজের ওপর থেকে সরিয়ে বিছানা থেকে নেমে পড়ল ফারিস। ফারিস বেশ কয়েকবার মুস্কানকে ঠিক হয়ে শোয়ার জন্য ডাকতে গিয়ে বিব্রত বোধ করল। কারণ মুস্কানের পুরো শাড়ি এলোমেলো হয়ে গেছে। পেটের দিকটায় শাড়ির আঁচল সরে গিয়ে সেখানে অবস্থিত কালো কচকচে তিলটা দেখা যাচ্ছে। ফারিসের চোখের সামনে ঝলঝল করছে মুস্কানের মেদহীন ফর্সা কোমর। সেদিকে তাকিয়ে ঢোক গিলল ফারিস। যতই হোক একজন পুরুষ মানুষ তো। এভাবে নিজের বেডরুমে কোনো রূপসী নারীকে এইভাবে শুয়ে থাকতে দেখলে নিজেকে নিয়ন্ত্রণে রাখা যায় না। আর যদি সেই নারীটি নিজের অর্ধাঙ্গিনী হয় তাহলে তো আর কষ্টসাধ্য। কম্পিত হাতে মুস্কানের শাড়ি ঠিক করে দিল ফারিস। আলতো করে মুস্কানের ঘাড়টা সোজা করে উঠিয়ে বালিশে শুইয়ে দিল। গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে বিড়বিড়িয়ে বলল, কি ঘুম রে ভাই, কেউ এসে উঠে নিয়ে গেলেও বোধহয় টের পাবে না। ফারিস আর মুস্কানকে উঠালো না। কটা দিন ধরে মেয়েটার চোখে ঘুম নেই।
যার সাক্ষী সে নিজেই। বাবার জন্য কান্নাকাটি করে শরীর একদম দুর্বল বানিয়ে ফেলেছে। ঘুমের ঔষধও খাইয়েও কেউ তাকে ঘুম পাড়াতে পারেনি। এখন যদি একটু ঘুমায় তাহলে ক্ষতি কি? ফারিস শাওয়ার সেরে নিচে নামতেই হট্টগোলে তার কান তবদা লেগে গেল। ড্রয়িং রুমের সোফায় তার পুরো বন্ধু বান্ধবের গ্যাং বসে আছে। তাজমহলকে চারদিক থেকে ঘিরে ধরে বকবক করতে করতে তার মাথায় জ্যাম ধরিয়ে দিয়েছে। এইগুলো সবগুলো মুস্কানকে দেখতে এসেছে। ফারিসের ফ্রেন্ডদের মধ্যে অনেকেই পড়ালেখা শেষ করে নিজেদের বান্ধবীকে বিয়ে করে নিয়েছে। এখন তারা বউ সমেত না জানিয়ে হুট করে ফারিসের বউ দেখতে এসেছে। তাদের হ্যান্ডসাম বন্ধু কেমন মেয়ে বিয়ে করেছে দেখতে হবে না? ফারিস ড্রয়িং রুমে আসতেই তার বান্ধবী টয়া শুধালো, অবশেষে বিছানা ছেড়ে উঠে আসতে মন চাইলো তোর? আমরা তো ভেবেছিলাম আজ আর ঘরের দরজাই খুলবি না। দরজা ভেঙে তোর বউ আর ভাসুর দুটোই দেখে আসতে হবে। তাজমহল তখনই উঠে চা নাস্তার ব্যবস্থা করতে চলে গেল। ফারিস তাদের বন্ধুদের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, তোরা এখন এলে, আমাকে জানাসনি কেন? ফারিসের বন্ধু কুদ্দুস বলল, প্রায় 3 ঘন্টা হবে, বউ নিয়ে পড়ে থাকলে বুঝবি কিভাবে? ফারিস হেসে কুদ্দুসকে ঘুষি মারল। তোর মিথ্যে বলার অভ্যাসটা আর কেন না? ফারিসের বন্ধুরা ভার্সিটিতে পড়াকালীন প্রায় সময়ই ফারিসদের বাড়িতে আসত। এখন অনেকে বউ সংসার চাকুরি নিয়ে ব্যস্ত হয়ে গেছে বলে আসতে পারে না। ফারিসের বন্ধু বান্ধবীদের গ্যাং খুব বড় হলেও 6 জন বাদে এখন আর সবার সাথে তেমন যোগাযোগ নেই ফারিসের। কুদ্দুস হচ্ছে ফারিসের বন্ধুদের মধ্যে সবচেয়ে ফানি আর দুষ্টু। নিহান আর রমেশ দুষ্টু হলেও বউদের জন্য তেমন দুষ্টমি করতে পারে না। তাদের বউরা একতলে তাদেরই বান্ধবী ছিল। বেশি দিন হয়নি বিয়ে হয়েছে। নিহান আর টয়ার বিয়ে হয়েছে বছরখানেক হবে। বিয়েটা তারা ভালোবেসেই করেছে। টয়া ফর্সা হলেও দেখতে কিছুটা ফ্যাট, যার জন্য নিহান তাকে মজা করে মাঝে মধ্যে মোটি বলে ডাকে, আর সেই ডাক শুনে টয়া তো রেগে ফায়ার। রমিজও তাদের বান্ধবী তন্নিকে বিয়ে করেছে। তারাও প্রেম করেই বিয়ে করেছে, কিন্তু এখানে তন্নি রমিজকে আগে প্রেমের প্রস্তাব দিয়েছে। রমিজ রাজি ছিল না। তন্নি যেন কি করে রমিজকে পটিয়ে পাঠিয়ে বিয়ে করে নিয়েছে। তন্নি দেখতে সুন্দরী, স্মার্ট হলেও কিছুটা চিকন আর লম্বাটে, আর তার হাইট আর রমিজের হাইট মাত্র 2 ইঞ্চি কম বেশ। একসাথে দাঁড়ালে রমিজকেই একটু উঁচু মনে হয়। তাও তন্নি নিজের এই লম্বা হাইট নিয়ে রমিজের পাশে দাঁড়াতে লজ্জিত বোধ করে। ফারিসদের আরেক বান্ধবী শ্যামা। সে দেখতে শ্যামলা হলেও তার চেহারাটা মুগ্ধকর। শ্যামা এখন একটা বেসরকারি অফিসে চাকরি আছে। বাবা মা আর 3 বছরের মেয়েকে নিয়েই শ্যামার জীবন। শ্যামা একজন ডিভোর্সি মেয়ে। বিয়েটা শ্যামা বাবা মায়ের ইচ্ছাতে করলেও তার স্বামী ইকবাল ছিল চরিত্রহীন লম্পট। বিয়ের প্রথম দিকে ইকবাল ভালো থাকলেও আস্তে আস্তে সে নিজের রূপ দেখাতে শুরু করে। শ্যামাকে মারধর, অত্যাচার, একাধিক মেয়ের সাথে সম্পর্ক, শ্যামার বাবা মার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা, আরও নানান অত্যাচার করে শ্যামার জীবনটা অতিষ্ঠ করে ফেলে। এমনকি শ্যামার মেয়ের জন্মের পরেও ইকবাল নিজের মেয়েকে দেখতে আসেনি। ইকবালের শ্যামার প্রতি এমন অমানবিক আচরণের জন্য ফারিস এবং তার বন্ধুরা মিলে শ্যামাকে তার থেকে উদ্ধার করে। ইকবালকে আরও অনেক আগেই শাসিয়েছে, ওয়ার্নিং দিয়েছে ফারিস আর তার বন্ধুরা, কিন্তু ইকবাল শুধরায়নি। উল্টো তাদের সাথে জড়িয়ে শ্যামাকে আরও আজে বাজে কথা শোনায়। অতিষ্ঠ হয়ে শ্যামা নিজেই বন্ধুদের সাহায্যে ইকবালকে ডিভোর্স দেয়। আর্থিকভাবে শ্যামারা ততটা সচ্ছল নয়, যার জন্য ফারিস নিজেই শ্যামাকে চাকরির ব্যবস্থা করে দিয়েছে। শ্যামা আর শ্যামার মেয়ের জন্য ফারিস আর তাদের বন্ধুরা যতটা করেছে এটা শ্যামা কোনো দিনও ভুলবে না। ফারিসদের বন্ধু মহলে কেবল কুদ্দুস আর ফারিসই বিয়ে করেনি। এখন ফারিসও বিয়ে করে নিয়েছে, যার জন্য কুদ্দুসের দুঃখের শেষ নেই। তাজমহল সকলের সামনে চা নাস্তা নিয়ে হাজির হতেই টয়া বলল, ফারিসের বউ কোথায় আন্টি? পুত্রবধূকে কি দেখাবেন না আমাদের? তাজমহল মুস্কি হেসে বলেন, দেখাবো না কেন? অবশ্যই দেখাবো। বসো তোমরা, মাত্রই তো এলে, নাস্তা করো, বিশ্রাম নাও। আমি মুস্কানকে নিয়ে আসছি। তোমাদের দুপুরের খাবারের আয়োজন করা হচ্ছে। আমি কিন্তু এমনি এমনি ছাড়ছি না তোমাদের। কতদিন বাদে এলে তোমরা। তন্নি বলল, না না আন্টি, এত ব্যস্ত হবেন না। আমরা এত দেরি করব না। মুস্কানকে দেখেই চলে যাব, আপনি ওকে নিয়ে আসুন।
বাকিরাও তাল মিলালো। তাজমহল কিছুক্ষণ তাদের দুপুরে থাকার জন্য শাসিয়ে মুস্কানকে আনতে ওপরে চলে গেলেন। ফারিস সোফায় আয়েশ করে বসে আছে। তার ভেজা চুল দেখে নিহান প্রশ্ন করল, ব্যাপার কি দোস্ত, উঠেছিস দেরি করে, আবার দেখি চুলও ভেজা। বাচ্চা মেয়েটা ঠিক আছে তো? ফারিস নিহানের দিকে সোফার কুশন ছুঁড়ে মারল। নিহান ক্যাচ ধরে হাসতে লাগলো। রমিজ তন্নির দিকে তাকিয়ে বলল, যাই করিস না কেন একটু বুঝে শুনে ভাই, আমি তো একটা বুড়ো মেয়েকেই কাঁদিয়ে দিয়েছি, সেই তুলনায় তোর বউ তো নিতান্তই বাচ্চা। তন্নি রাগে ফুঁসছে। রমিজের পাশেই ছিল সে। এলোপাথারি কিলঘুষি মারতে লাগলো তাকে। তা দেখে ড্রয়িং রুমে বসে থাকা সবাই হাসতে লাগলো। তাদের হাসাহাসির মধ্যেই মুস্কানকে নিয়ে ড্রয়িং রুমে আসলো তাজমহল। সকলকে সালাম দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল মুস্কান। আর এইদিকে ফারিসের বন্ধু বান্ধবীরা হা হয়ে তাকিয়ে তাকে দেখছে। সকালের মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসলো মাশাল্লাহ। শ্যামা সোফা থেকে উঠে এসে মুস্কানকে ধরে নিজের পাশে বসালো। মুস্কান কাঞ্জিভরম শাড়ি পরে আছে। তাজমহল তাকে একেবারে রেডি করে নিচে নামিয়ে এনেছে, কারণ নতুন বউ বলে আরও অনেকেই মুস্কানকে দেখতে আসবে। শ্যামা মুস্কানের থুতনিতে হাত রেখে বলল, বাহ, দারুণ মিষ্টি দেখতে তো তুমি। তন্নিও উঠে এসে মুস্কানের পাশে বসল। মুস্কানের দিকে তাকিয়ে মুস্কি হেসে বলল, একদম বারবি ডল। টয়া উঠতে নিলে কুদ্দুস হাসলাম সুরে বলল, তুই ওখানেই থাক, তোর জায়গা হবে না। টয়া ধরাম করে কুদ্দুসের পিঠে কিলদি বসিয়ে দিল। তোর বউ আমার থেকেও 4 ডবল হবে, দেখে নিস। কুদ্দুস মেকি হেসে বলল, তাহলে তো আমারই লাভ, সারাক্ষণ বিছানায় বসিয়ে রেখে আদর করতে পারবো, দৌড়ে চলে যেতে চাইলেও পারবে না। টয়া ঠোঁট লটকিয়ে বলে, শালা নির্লজ্জা। কুদ্দুস ফারিসের কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, এমন বউ রেখে বিছানা থেকে কি করে উঠে আসলি রে? আমি তো 3 দিন সেখানেই লটকিয়ে থাকতাম, দরজা ভেঙে ফেললেও ছাড়তাম না। হোক বাচ্চা। ফারিস আরেকটা ঘুষি মারতে গেলে কুদ্দুস দ্রুত সরে যায়। তোরা সবগুলো মারতে মারতেই আমার হাত মাংস কমিয়ে ফেলেছিস। ফারিস ভ্রু উঁচিয়ে বলে, তুই কথা বলিস এরকম যে তোকে মারার জন্য হাত আকুপাকু করে। রমিজ মুস্কানের দিকে তাকিয়ে আহত গলায় বলল, আচ্ছা মুস্কান, তুমি আগে কোথায় ছিলে বলো তো? তোমাকে আগে দেখলে কি আমি আর ওই চিকনাকে বিয়ে করি? এখন থেকে তন্নি আউট, মুস্কান ইন। তুমি এসব ঠাডা মেঘ বারিশ ফারিদ বাদ দিয়ে আমার কাছে চলে আসো, আমরা মঙ্গল গ্রহে গিয়ে সংসার পাতবো। তন্নিকে চিকনা বলায় সে রমিজের দিকে কটমট করে তাকালো। কির মিরুয়ে বলল, ও তোর ভাবি হয়, ভাবি ডেকে রেসপেক্ট দিয়ে কথা বল। রমিজ ব্যঙ্গ করে বলল, আসছে আমার রেসপেক্ট আলী। তুই কোথায় মানুষকে রেসপেক্ট দিয়ে কথা বলে উল্টিয়ে ফেলিস শুনি একটু? নিজের স্বামীকে যে তুই করে বলিস, লজ্জা করে না? আমি তোর বন্ধু আগে ছিলাম, এখন বর, আমাকে আপনি করে সম্মান দিয়ে কথা বলবি এখন থেকে। তন্নি জোরপূর্বক ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, ওহ তাই নাকি বরমশাই, আপনি বাড়ি চলুন, আপনার চোখের অ্যান্টেনা খুলবো আমি। মুস্কান ফ্যালফ্যাল করে তাকিয়ে ফারিসের বন্ধুদের খুনসুটি দেখছে। তারা মুস্কানের সামনে হাসাহাসি করছে, মজা করছে। মুস্কানও তাদের হাসিতে সামান্য হাসে। কত মজা করে এরা। ফারিস মুস্কানের দিকে আর চোখে তাকায়। মেয়েটাকে হাসলে কতটা সতেজ লাগে, অথচ তাকে একবারও হাসতে দেখেনি ফারিস। কুদ্দুস মুস্কানকে উদ্দেশ্য করে রসাত্মক সুরে বলল, 1 গ্লাস পানি খাওয়াতে পারবেন ভাবি? মুস্কান লজ্জা পায়। কত বড় ছেলে তাকে ভাবি ডাকছে। সে জানে লোকটা মজা করে ডাকছে, তাও সে লজ্জা পাচ্ছে। মুস্কান সোফা থেকে উঠে আলতো পায়ে হেঁটে পানি আনতে চলে যায়। কাল রাতে সোফা থেকে পড়ে কোমরে অনেকটাই ব্যথা পেয়েছিল, যেটা এখনও আছে, যার জন্য সে একটু পা টানা দিয়ে হাঁটছে। মুস্কানের এভাবে হাঁটা দেখে কুদ্দুস অবাক হওয়ার ভান ধরে ফারিসকে বলল, মেয়েটার একই হাল করেছিস বন্ধু, ঠিক করে হাঁটতে পর্যন্ত পারছে না বেচারাই। বাচ্চা মেয়ে এত নিতে পারে? একটু বুঝে শুনে করবি না ওকে? আহারে। ফারিস ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফোন টিপছে। কুদ্দুসের কথা যেন শুনলই না। সে জানে তার বন্ধুরা এরকমই, এক একটা বজ্জাতের হাড্ডি। একটু আগে কুদ্দুস নিজেই বলছিল সে হলে বিছানায় 3 দিন লটকিয়ে থাকত, হোক বাচ্চা। এখন আবার সেই একথা বলছে। এর মুখের কোনো সংযম নেই। মুস্কান 1 গ্লাস পানি নিয়ে এসে কুদ্দুসের দিকে বাড়িয়ে দিল।
কুদ্দুস হাত বাড়িয়ে মুস্কানের থেকে গ্লাসটা নিতে নিতে দুষ্টু কণ্ঠে বলল, ভাবি আপনি ঠিক আছেন তো? মুস্কান লজ্জা পেয়ে কুদ্দুসের ধরার আগেই পানির গ্লাসটা ছেড়ে দিল। গ্লাসের পানি সরাসরি গিয়ে পড়ল কুদ্দুসের প্যান্টের ওপর। সাথে সাথে জায়গাটা বাচ্চাদের হিসু করে দেওয়ার মতো ভিজে গেল। সেদিকে তাকিয়ে মুস্কান চোখ ঢেকে জোরে এক চিৎকার দিয়ে উঠল। লজ্জায় হতভম্ব মুস্কান আর 1 মিনিটও সেখানে না দাঁড়িয়ে দৌড়ে ঘরের ভেতরে চলে গেল। আর এদিকে ফারিস সহ ড্রয়িং রুমের সবাই হাসতে হাসতে এক প্রকার গড়াগড়ি খাচ্ছে। নিহান আর রমিস তো হাসতে হাসতে ফ্লোরেই বসে পড়েছে। তারা যতবার কুদ্দুসের সেই ভেজা জায়গাটার দিকে তাকাচ্ছে ততবার ঘর কাঁপিয়ে হেসে উঠছে। হাসি যেন থামছেই না।